নমস্কার, ব্রাইট ডেস্টিনি অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। যে বিষয়টা আমরা জানতে পারি না, দেখতে পারি না, সেই বিষয়টার প্রতি আমাদের আগ্রহ বা কৌতূহল সবসময় কিন্তু বেশি হয়। যেমন ঈশ্বরকে আমরা হয়তো সেভাবে কখনোই দেখে উঠতে পারি না, তাই ঈশ্বরের প্রতি আমাদের একটা আগ্রহ বা একটা আবেদন সবসময় থাকে। ভবিষ্যৎ সেটা সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই, আর সে কারণে কিন্তু ভবিষ্যৎ আমার কেমন হবে, কতটা উজ্জ্বল হবে আমার ভবিষ্যৎ, সেই নিয়েও আমাদের কিন্তু কৌতূহলের কোনো শেষ নেই। ঈশ্বরের দেখা আপনাকে পাওয়াতে পারবো না এটা একেবারে আমি নিশ্চিত, কিন্তু হ্যাঁ, একটা উজ্জ্বল ভবিষ্যতের সন্ধান যে আপনাকে দিতে পারি সেটাও কিন্তু একেবারে নিশ্চিত। আমাদের ব্রাইট ডেস্টিনি অনুষ্ঠান থেকে শুধুমাত্র আপনি না বা আপনার পরিবার না, প্রচুর পরিবার কিন্তু উপকৃত। প্রচুর পরিবার নিজেদের সত্যি ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পেরেছে। মানুষ এমন এক জাতির প্রাণী, সে যদি চায় সে সব কিছু কিন্তু করতে পারে। তাই সব থেকে বেশি দরকার আপনার ইচ্ছে শক্তি। যদি আপনার ইচ্ছা শক্তি থাকে, হ্যাঁ আমি আমার সংসারটাকে সুন্দর করব, আমার সন্তানের পড়াশোনার দিকটা ভালো করব, বিয়ের দিকটা ভালো করব, কর্মক্ষেত্রটা ভালো করব, বৈবাহিক জীবনটা ভালো করব, সংসারটা ভালো করব, নাম যশ খ্যাতি শীর্ষস্থানে তাকে পৌঁছাবো, তাহলে কিন্তু অবশ্যই আপনি পারেন, আপনি সব করতে পারেন। শুধুমাত্র ইচ্ছে শক্তি প্রয়োজন। আর যখন আপনার মধ্যে ইচ্ছে শক্তি তৈরি হয়, তখন আপনার পাশে কিন্তু থাকে আমাদের এই অনুষ্ঠান বা অবশ্যই বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট, যেখান থেকে সত্যি আপনার মনোবল বেড়ে যায়, যেখান থেকে একটা দারুণ একটা আধ্যাত্মিকতার চেতনা আপনি পান, যেখান থেকে বাস্তু ত্রুটিগুলোকে আপনি সংশোধন করতে পারেন। গ্রহ নক্ষত্র অনেক দূরের জিনিস, কিন্তু তার কুপ্রভাব থেকে নিজেকে বাঁচাতে পারেন। ভালো কিছু টিপসের মধ্যে থেকে একটা পজিটিভ এনার্জি পেতে পারেন। আর যে মানুষটার হাত ধরে এত কিছু আমরা পেতে পারি, সেই মানুষটা আজকে আরো একবার আমাদের স্টুডিওতে কিন্তু একেবারে হাজির, অর্থাৎ আমাদের সকলের প্রিয় জ্যোতিষ এবং বাস্তুবিদ শ্রী দেবাশিস মুখার্জি। আজও প্রথমে দেবাশিস তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। সবাইকে প্রণাম জানাচ্ছি। আর প্রত্যেকটা অনুষ্ঠানে আমি একটা কথা বলি, কাকিমা, জেঠিমা, মাসিমা যারা অদূর প্রান্তর থেকে অনুষ্ঠান দেখছেন, আমার প্রণাম গ্রহণ করবেন আর একটু আশীর্বাদ করবেন যেন ভালো থাকি, সুস্থ থাকি। দাদা, বৌদি, দিদিদের আন্তরিক শুভেচ্ছা, ছোট ছোট ভাই বোনদের অসংখ্য ভালোবাসা। অনুষ্ঠানটার তারতম্য সব থেকে বড় হচ্ছে টোটকা টিপস দিয়ে আমি বলি সবসময় আপনাদেরকে। তবে আমি এই অনুষ্ঠানে আপনাদেরকে দু একটা টিপস দেবো, টোটকা দেবো। আর টোটকা আবার তৈরি করতে হয়, বুঝতে পারছেন তো, টোটকা তো আসে বাজারে পাওয়া যায় না, এটাকে আবার আবিষ্কার করতে হয়, এই করতে হয়, ও করতে হয়, করে করে আপনাদের দিতে হয়। তা দেবো, আজকে অনুষ্ঠানটা হচ্ছে, হোক, শুনুক, আপনারা শুনুন, মাঝখানে আমি ঠিক টোটকা টিপস করবো। একদম। অ্যাস্ট্রোলজি এবং তার পাশাপাশি বাস্তু, এই দুটো কথা কিন্তু পাশাপাশি সমানভাবে কিন্তু এগোয়। অনেকেই বলে থাকেন, দাদা আমি তো আমার অ্যাস্ট্রোলজি বিচার করেছি, আমার হাতে অনেকগুলো স্টোন আছে, আমার সমস্যার সমাধান আমি করে ফেলেছি, কিন্তু তারপরেও কেন আমি সবকিছু কাঙ্ক্ষিত জিনিস পাচ্ছি না? তো সেখানে কি কিছুটা বাস্তুর প্রভাব থাকতে পারে? বাস্তুর কোনো ত্রুটি থাকলে কি আমার হাতে স্টোন পড়ার পরেও আমাকে একটা নেগেটিভ এনার্জির মধ্যে দিয়ে এগোতে হতে পারে? দেখো, বাস্তুর যদি ত্রুটি থাকে, তুমি যদি মহামৃত্যুঞ্জয় যন্ত্রম পড়ো, সেটা ফেল হয়ে যেতে পারে। ওরে বাবা, বাস্তু এত পাওয়ারফুল! ইয়েস। তুমি প্ল্যাটফর্মটা বোঝো না, প্ল্যাটফর্মটা, বাড়ির যে ভিতটাই হচ্ছে বাস্তু। ওটা যদি তুমি 5 ইঞ্চির করো, বাড়ি যদি 10 ইঞ্চির করো, সে বাড়ি থাকবে না, উল্টে পড়ে যাবে। আর একবার ভিত হয়ে গেলে তারপরে কিন্তু হয় না। ওই জন্য প্রথম থেকে নজর দেওয়া উচিত ওইখানে। ঠিক। আর তারপর দ্বিতীয়ত তুমি স্টোনের কথা এলে, স্টোনের কথা বলছি তোমাকে আমি। স্টোন সবার জন্য নয়। আবার স্টোন কিন্তু সব থেকে বড় কথা কি বলতো, প্রেডিকশন হচ্ছে সব থেকে বড় জিনিস, কোন স্টোনটা করলে কাজ করবে। ঠিক ঠিক। এবার 4টে স্টোন পড়ে থাকলাম, 4খানা স্টোন কাজ করবে, 4টে স্টোন, মানে 4টে গ্রহকে আমি হাতের মুঠোয় রাখলাম, তাই নয়? হয় নাকি? তাই হয় নাকি? আর আমার রাহু আমার ফেভারে, আমি গম্ভীর পড়ে বসে আছি। আমার মঙ্গল আমার ফেভারে, আমি পলা পড়ে বসে আছি। তা সেগুলো হয় নাকি? এবার দশা আছে, অন্তর্দশা আছে, তার ভাবচক্র আছে, নবাংশ আছে, সেখান থেকে একটা স্টিল নিট ফল রেজাল্ট বেরোয় যে এনাকে এই পুজো জপ তপ, বা জাতকের এই টাইমে এই চলবে, এই টাইমে এই পুজো নিজে ঘরে জপ তপ করা ঠিক আছে। আর স্টোন পড়লে স্টোন পড়া, এই স্টোন তোমার জীবনে শুভ স্টোন। তবে আমি একটা কথা বলবো, প্রত্যেকটা মানুষকে বলবো, যার যত গ্রহ খারাপ থাক আর যার যত গ্রহ ভালো থাক, যার যত বাড়িতে আর্থিক অবস্থা খারাপ থাক, যার যত ভালো থাক, আপনারা না সকালবেলা উঠে একটু সূর্য প্রণামটা করবেন। কারণ সূর্য প্রণামটা খুব জরুরি। সূর্য প্রণামের মন্ত্রটা হচ্ছে একটু একটু ট্যাড়া বেঁকা, কারণ আমার থেকে নিতে হলে কিন্তু সোজাসুজি পাবেন না, একটু ট্যাড়া বেঁকাই পাবেন। ওর মন্ত্র হচ্ছে ধ্যান। ধ্যান মানে বোঝেন? ধরুন ধ্যান কাকে বলে আমি বলে দিচ্ছি আপনাকে, আমি এই জিনিসটা বোঝাই, ধ্যান আর বীজ কাকে বলে। ধরুন ওর মতো 5টা মেয়ে হেঁটে যাচ্ছে, আপনি 5 জনকে ডাকলেন, ডেকে 1 কাপ চা দিলেন। এবার চাটা কাকে দিলেন? আপনি যদি ওকে না ডাকেন, সুস্মিতা তোমার চা,
তা ওখানে সুস্মিতা, রশ্মিতা এবং দেবস্মিতা সব বসে আছে, কে চাটা নেবে? ঠিক ঠিক। কথার অথেন্টিকেশন আছে কি নেই? একদম আছে। তা আমি যখনই বললাম ওং রক্তাম্বু জাসন মশেষ গুণৈক ভানুং সমস্ত জগতাম অধীপ বজামি পদ্মদয়া বর্ণ করব্জ মানিক মরুরাঙ্গ মৌনি রুচি ত্রিনেত্তম। ওং ভানুং সমস্ত জগতাম অধীপম। ভানু কার নাম? সূর্য। সূর্য। বলে যখন ডাকলাম তখন সূর্যদেব ঘুরে তাকালো, আমাকে কে ডাকছে, তার মানে চাটা আমাকেই দেবে। এইবার আপনি করবেন কি, একটা তামার পাত্র মানে তামার ঘটি নিয়ে একটা জবা ফুল মাটিতে ফেলে জলটাকে অভিষেক করবেন আর বলবেন ওং ঘৃণী সূর্য আদিত্য, ওং ঘৃণী সূর্য আদিত্য, ওং ঘৃণী সূর্য আদিত্য। এটা করে আপনি জলটা ফেলবেন, একবারে ফেলবেন। জলটা কিন্তু থামাবেন না, ব্রেক করবেন না, এক কন্টিনিউ পড়বে। কিন্তু এটাকেই বলে অভিষেক, এটাকে বলে ধারা। এটা সবাই করতে জানে না, এগুলো করতে পারে না বলে দূর আমার সূর্য প্রণামে কোনো কাজ হয় না। আপনি করুন ঠিকভাবে, আপনার আমি বলছি আপনার মনোবাসনা পূর্ণ হবে। কিন্তু বাড়ির রিপেয়ারিংয়ের কাজ না যে কাজটা হয়ে যাবে, আপনার মনোবাসনাটা পূর্ণ হবে। দেবাদিদের সূর্যের আশীর্বাদ গ্রহণটা আপনি পাবেন। তারপরে যখন প্রণাম করবেন তখন বলবেন এটা, যেটা সবাই বলে, ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপ্যং মহাদতিং ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। হয়ে গেল। আপনি নিষ্ঠাভাবে করে দেখুন। আপনি যে কোনো পুজো আপনি একটু নিষ্ঠা, একটু প্ল্যান ওয়াইজ, একটু ঠিকঠাক প্ল্যাটফর্ম থেকে করুন, দেখুন ফল আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু নেই ধৈর্য, নেই সময়। পুজো হচ্ছে আজকালকার বাড়িতে ম্যাক্সিমাম টাইমে কি হচ্ছে, যারা পুজো দিচ্ছেন বাড়িতে বসে কি পুজো দিচ্ছেন, তাতে চান করে ঠাকুর করে এই জলটা এনেছিস, জলটা দে, রান্না হয়েছে, এবং চায়ের টেবিল দেখা, খবরের কাগজটা আছে নাকি দেখতো, ফল পেলো। এটা কি পুজো? পুরো খিচুড়ি হয়ে যাচ্ছে বিষয়টা। পুজো তুমি বলো না, এটা কি পুজো? হ্যাঁ। আচ্ছা, মা কাকিমা জেঠিমারা কি করছে, সারাদিন সকাল থেকে না খেয়ে খালি পেটে ওই মাকে তুলসী পাতা, ওই মাকে জবা ফুল, ওইখানে বেলপাতা, ওখানে এই পাতা, এতগুলো পুজোর কথাগুলো করতে 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 বেলা 3টে বাজছে। আলটিমেট হচ্ছে কি, রেজাল্ট ভালো হচ্ছে। কি রেজাল্ট ভালো হচ্ছে বলো তো? এই কাকিমার গ্যাস্ট্রিক আলসার তৈরি, পেটের সমস্যাটা তৈরি হচ্ছে, গ্যাস্ট্রিক আলসারটা তৈরি হচ্ছে। একদম ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে, বিভিন্ন ছবির দরকার পড়ে না ঘরে, বিভিন্ন ফটোর দরকার পড়ে না ঘরে, মানে 33 কোটি ঠাকুর রাখতেই হবে, তার কোনো মাথা দিব্যি নেই, কোনো দরকার নেই, যে কোনো একটি ছবি রাখলেই হলো। আর বাড়িতে যদি বাস্তুর দোষ থেকে বাঁচতে হয়, জীবজন্তুর ছবি বাড়িতে টাঙানো খুবই খারাপ। আচ্ছা, জীবজন্তু, অনেকে ঘোড়ার ছবি, কুকুরের ছবি বাড়িতে টাঙিয়ে রাখে, খুব খারাপ। বাস্তুর জন্য ভীষণ ব্যাড এফেক্ট হবে এগুলো। এই ছবি রাখাতে কি হবে জানো, বাড়িতে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, অশান্তি তৈরি হবে, একদম একে অপরের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে এই ছবি রাখতে। এইবার বাড়িতে আপনারা বাড়িতে পেইন্ট করে অনেকে রং করে। আমি সবসময় বলেছি আপনারা রং লাইটের উপর যাবেন, কখনো ডিপে যাবেন না। আচ্ছা, কারণ ডিপ ব্যাপারটাই হচ্ছে প্ল্যানেট। তুমি যাকে দেখো, ডিপ ব্যাপারটা হচ্ছে প্ল্যানেট, শুধু একমাত্র কেতুকে ছাড়া। কারণ কেতুর কোনো ছাই রং বাড়িতে কেউ করে না, আর কেতু ধূসর বর্ণ, কেতুকে কেউ দেখতেও পায় না। ঠিক কথা। গুপ্ত শত্রু, মানে গুপ্ত থেকে আড়াল থেকে আক্রমণ করে। আবার এই কেতু যদি মানে কারোর লগ্নে থাকে বা কেতু যদি কারোর আনফেভারে থাকে, সেই মানুষকে আমি দেখেছি প্যারালাইসিস করে দিয়েছে, অর্ধাঙ্গ অবশ করিয়ে দেয়। আবার রাহু মঙ্গল যদি ভাগ্যস্থানে নবম ঘরে বিরাজ করে, দুর্ঘটনা, বাহনজাত দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, ভাড়া করিয়ে দেবে। আবার এই রাহু যদি দ্বাদশ ঘরে 12th হাউসে থাকে, সেই মানুষকে ইন্ডিয়া ছেড়ে বিদেশে নিয়ে চলে যাবে চাকরি করতে। বুঝতে পারছো? পুরো হিসেব কথা বলে একদম। আবার এই রাহু যদি লগ্নে থাকে, তাহলে মনে করবে যা ইচ্ছে তাই করবো। আবার এই রাহু যদি দশায় পড়ে যায়, তাহলে সে পাগলা হয়ে যাবে, সেই ছেলে পাগলা হয়ে যাবে, মানে ধরাকে সরাজ্ঞান করবে, সে বাবার সম্পত্তি হলো বেঁচে দেবে। ওরে বাবা, বুঝতে পারছো যে একটা হরোস্কোপের সঙ্গে বাস্তুর সঙ্গে কতটা মিল? একদম। ঠিক আছে। নর আর নারী মানে পুরুষ নারী, এই দুজনকে পৃথিবীতে ঈশ্বর সৃষ্টি করেছে একটাই কারণে, অর্ধনারীশ্বর বলে। এটা কিন্তু মানতে হবে তোমাকে। অর্ধনারীশ্বর, একটা পুরুষ একটা নারী, তাতে প্রেম ভালোবাসা তখনই ওটা সাকসেসফুল হয় যখন অর্ধনারীশ্বর হয়, মানে দুজনের চিন্তাধারা, দুজনের ভাবনা, দুজনের মনের ইচ্ছা সমস্তটাই যখন এক জায়গায় হয়, তখনই সেটা কিন্তু সাকসেস। সেই হয় অর্ধনারীশ্বর, সেই সংসার সুখের হয়। ওই জন্য আমরা বলি সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু গুণবান পতি যদি মিলে তার সনে। একদম। ঠিক আছে। কিন্তু তাই জন্য কিন্তু সংসারটা সুখের হয়। এখন দেখা যাচ্ছে সংসার সুখের হয় রমণীর মলে, আর গুণবান পতি যদি মিলে তার মদের দোকানে, আর সে সংসারটা কি করে ঠিক হবে?
ঠিক কথা, তাই না? সে খুব সংসার বাস্তব। কি করে হবে? এইবার ঠাকুর ঘরের জায়গায় ঠাকুর ঘরটা আপনি ঈশান কোণে বসানোর দরকার, আপনি নৈঋত কোণে অগ্নিকোণে পশ্চিম দিকে বসিয়েছেন। হ্যাঁ, আমরা যেমন পুজো করি, আমরা যখন করি আমরা গায়ত্রী মন্ত্রটা পাঠ করি, যেহেতু আমি ব্রাহ্মণ আমি গায়ত্রী মন্ত্র উচ্চারণ করব না। কিন্তু এই যে পুজোগুলো সব থেকে বড় জিনিস তোমাকে আমার জানানো হয় না, তুমি জানো না, আমি কিন্তু এই ইসলামদের কোরআন শরীফটা 7 বার পাঠ করেছি। আচ্ছা। হ্যাঁ, আমি এদের জলের মতো মুখস্থ রেখে দিই, যেমন আমাদের গায়ত্রীর মন্ত্র, তেমন এরাও কিন্তু সকালবেলা বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম মাজিদ, আমিন। ওরা কিন্তু এটা পাঠ করে কোনো পুজোর আগে, কোনো কিছু করার আগে, কোনো কিছু তাবিজ কবজ করার আগে, তাবিজ কবজ করার পরে। আচ্ছা। আমরা যেমন গায়ত্রীটা পড়ি, তার মানেটা তোমাকে আমি বোঝাই, একটু ভেঙে বুঝিয়ে দিই। ভেঙে বোঝানো হচ্ছে, ধরো তোমার এই যে এটা হচ্ছে ট্রেন, এটা ট্রেনের হচ্ছে ইঞ্জিন, এটা হচ্ছে বগি, এটা হচ্ছে মালগাড়ি, মানে যেখানে কি থাকে ওই পেছনে যে ট্রাফিক গার্ড না কি থাকে পেছনে, একজন গার্ড থাকে না, গার্ড থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি যখন এই ইঞ্জিনটার মধ্যে মন্ত্রটা পড়লাম, মানে ইঞ্জিনটাকে চালু করলাম, শুরু করলাম, মাঝখানে পুজোটা দিলাম, তারপরে গার্ডের এখানে মন্ত্রটা পড়লাম, তাহলে ইঞ্জিনটা যেই মন্ত্রটা পড়লাম, যখন ইঞ্জিন চালু হয়ে গেল, মানে তাহলে বগিটা কি ফেলে যাবে না? তাহলে মানুষের যে কাজটা, মাকে পুজো দিলাম, মাকে কাজটা ফেলে দেবে? আর তারপর গার্ডকেও পুজো দিয়ে চালিয়ে দিলাম, তাহলে ইঞ্জিন আর গার্ড যাচ্ছে, মাঝখানে তো মার যার পুজোটা দিয়েছে তারও পুজোটা যাচ্ছে, তাহলে যখন গাড়িটা যাচ্ছে, মায়ের যার নামে পুজোটা দিয়েছি সে পুজোটাও চলে যাচ্ছে, মায়ের কাছে পৌঁছে যাচ্ছে। একদম, বুঝেছো? এগুলো তোমাকে লজিক নিয়ে আমি জিনিসগুলো বোঝালাম, আনলজিক্যাল কথাবার্তা কিছু নেই আমার কাছে। যে কথার অথেন্টিকেশন আছে, যে কথার ভাব আছে, যে কথাটা প্রযোজ্য, আমি তোমাকে ধুমধাম উল্টো পাল্টা বুঝিয়ে দিয়ে চলে গেলে হবে না। আজকের দিনে কোনো মানুষ অসভ্য নয়, কোনো মানুষ ইডিয়েট নয়, কোনো মানুষ একেবারে এমন কিছু নয় যে বুঝবে, সবাই সবটা বোঝে। আমি বলেছিলাম আমাদের আজকের দিনে কোনো মানুষের দোষ নেই, দোষও চাই আমাদের মতো কিছু অ্যাস্ট্রোলজারের, যারা প্রতারিত করে বেরিয়েছে, ঠকিয়ে বেরিয়েছে, যার জন্য মানুষের ঘৃণা হয়ে গেছে। ঠিক আছে, বিশ্বাসটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এতে আমার কিন্তু লস হচ্ছে না। আমার কেন লস হচ্ছে না কেন বলো তো? দাঁড়াও, ভালো করে কাউন্ট করো। আমার দাদু থাকতে যত ফ্যাক্টরি, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা যত ফ্যাক্টরির পুজো প্রত্যেক মাসে অমাবস্যা পূর্ণিমা আমায় করতে হয়, আর একটা দক্ষিণ আমি পেতেই থাকি। এবার এই যতগুলো পুজো করতে হয়, যত মন্দিরে টাকা যায়, মন্দির থেকে দক্ষিণগুলো পেতে থাকি, মানে আমার ডাল ভাত হাঁড়ির অভাব নেই, আমার কিন্তু চলেই যাবে। ঠিক কথা। হ্যাঁ, কিন্তু এই যারা এগুলো করছে, লোক প্রতারিত হচ্ছে, লোকে প্রতারিত হচ্ছে, এরাও কিন্তু নিজেরা নিজেকে শেষ করে ফেলছে, নিজেদের পায়ে কুড়ুল মারছে। এরা কিন্তু একটা জিনিস বেশি দিন নেই, কিন্তু এদেরকে তুমি বেশি দিন পাবে না, 7 দিন গজিয়ে উঠবে, আবার 20 দিনের মাথায় ধ্বংস হয়ে যাবে, চলে যাবে, বিলুপ্ত নেই। কেন কি বলতো? ধরো তোমাকে একটা খবরের কাগজে একটা অ্যাড দিতে হবে, একটা অ্যাডের দাম 2000 টাকা, তুমি একদিন রোজগার করলে 2000, একদিন 3000, তোমার তো খাবার, তুমি তো জানোই না কিছু, তোমার তো খাবার চাহিদা থাকবে বেশি, তুমি 6000 একদিনে খেয়ে দিলে, পরের দিন অ্যাড আর কোথা থেকে দেবে? পয়সা নেই, বিলুপ্ত হয়ে গেলে। ঠিক কথা। এইভাবে মানুষ প্রতারিত হচ্ছে। অবশ্যই ওই যে চোখ নাক মুখ খুলে কিন্তু আমাদের এগোতে হবে, চলতে হবে, নির্বাচনটা সর্বদা কিন্তু সঠিক করতে হবে। আপনার জীবনের হাল যে মানুষটার হাতে তুলে দিচ্ছেন, যে মানুষটাকে ভাবছেন আপনার জীবনের তরিটাকে পার করে দেবেন, সত্যি তার যোগ্য তো তিনি? হ্যাঁ, একটু কিন্তু সেদিকে আপনাকে নজর দিতে হবে। এমনকি একজন চিকিৎসক, যে চিকিৎসকের কাছে ট্রিটমেন্ট করবেন, সেই চিকিৎসকের হাত ধরে বহু মানুষ উপকৃত তো, বহু মানুষের জীবন সে বাঁচাতে পেরেছে তো, এটাও যেরকম নজরে রাখতে হবে, একজন অ্যাস্ট্রোলজারের কাছে এলেও কিন্তু আপনাকে সেই সচেতনতা অবলম্বন করতে হবে। তবে আমাদের এই অনুষ্ঠান মানে একটা আকাঙ্ক্ষা, একটা বাসনা থাকে, টিপস আমাদের পেতে হবে। আজকেও কিছু টিপস অবশ্যই শুনবো। প্রচুর ফ্যানেদের একটা রিকোয়েস্ট আছে, বিয়েকে কেন্দ্র করে যদি দাদা কিছু টিপস বলেন। বিয়ের অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে কি, মানে মিথ্যা কথা বলে তো লাভ নেই। প্রথম হচ্ছে বিয়ের একটুখানি হরোস্কোপটা দেখার খুব জরুরি পড়ে, যদি লেট ম্যারেজ হয়, মানে কোনো রকম বিয়ে কেটে যাচ্ছে, কারণ অনেক সময় মাঙ্গলিক হলে বা বীজযোগ থাকলে এগুলো কিন্তু একটু প্রবলেমেটিক হয়, তো সেটা একটু বীজযোগটা কাটাতে হবে, বা মাঙ্গলিক থাকলে সেটা একটুখানি ব্যবস্থা নিতে হবে, বা গুরু চণ্ডালী দোষ থাকলে তার একটা ব্যবস্থা নিতে হবে, বা ঢাইয়া থাকলে তার একটা ব্যবস্থা নিতে হবে। মানে দাদা আমি একটু কেটে বলছি, যে সমস্ত ছেলে বা মেয়েদের বিয়েতে বাধা, বিয়েতে বিলম্ব, বা বিয়ে হয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে, তার মানে তাদের জন্মছকে কিছু একটা প্রবলেম আছে। 100% আছে, ডেফিনেটলি আছে। পিড়িতে মজেছে মন, কেউচি আর কেডোম, বিয়ের আগে এগুলো করালো না। আমি দেখো জটক বিচার করি না। আচ্ছা, কারণ আছে, বললে আবার তুমিও রেগে যাবে। জটক বিচার না করানোর কারণটা কি? তুমি 22 বছর প্রেম করেছো, হ্যাঁ, বিয়ের আগে তোমার হরস্কোপ মেলানোর ইচ্ছা হলো? ঠিক কথা। হ্যাঁ, আমি যদি বলি না বিয়ে করো না, তাও তুমি বিয়ে করবে। যদি বলি হ্যাঁ বিয়ে করো, তাও বিয়ে করবে। এবার বিয়ে করে অশান্তি তুমি আমাকে গালাগালি দেবে। হ্যাঁ, দেবাশিসের কাছে গেলাম, এই কথা বললো, তার থেকে মরা পোড়াবো না, শ্রাদ্ধ খাবো। ক্লিয়ার কথা। এই জন্য জটক বিচারের পথে আমি নেই ভাই।
যে যেখানে প্রেম করছে করুক, যা ইচ্ছা করছে, কারণ আমি বলে তো আমার কথা শুনবে না, বলে বলে বেশি বুঝে গেছে, বেশি জানে, আমার বলারও দরকার নেই। ঠিক আছে, ওই সব প্রেমগুলো জমা হচ্ছে কোর্টের খাতায়, কোর্টের ওখানে গিয়ে, কোর্টের ফাইলে, মায়ের বাড়িতে মেয়ে বসে, ছেলের বাড়িতে ছেলে বসে, ওই দিন ডেট তারিখ, ওই দিন তারিখ পড়েছে, ওই দিন তারিখ পড়েছে, এই তো হচ্ছে আজকের অবস্থা। সুতরাং আর বিয়ের জন্য একটা কথা বলি, যাদের আর সত্যি যাদের বিয়ে হচ্ছে না, হরোস্কোপটা পারলে একবার নিয়ে আসবেন, যদি সময় পাই নিশ্চয়ই দেখে দেবো। আর তারপরেও আপনারা একটা টিপস অ্যাপ্লাই করতে পারেন, মেয়েদের বলছি, কোনো বিয়ে বাড়িতে বেড়াতে গেলে, ধরুন কোনো মেয়ের বিয়ে বাড়ি আছে, আপনারা নিমন্ত্রিত, বেড়াতে গেলেন, মেয়ে তো একটা জায়গায় বসে, তো সেখান থেকে দুটো ফুল তুলে নিয়ে আসবেন, নিয়ে এসে বাড়িতে কাগজে মুড়ে শিব ঠাকুরের পাশে রেখে দেবেন, মানে শিবের যে পুরো গণ্ডিটা আছে গণ্ডির মধ্যে রেখে দেবেন, আর রোজ ওর মধ্যে একটু করে জল ঢালবেন। আপনি ভাবছেন মধ্যে ফুলটা গলে যাবে, গলে যাক 72 ঘন্টা কাটান, আপনার দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনার বিয়ের শুভযোগ চলে আসবে। আর ছেলেদের ক্ষেত্রে বলছি, যদি কোনো বিয়ে বাড়িতে তোমরা যাও, যদি কোনো মেয়ের মাথার মুকুটের ফুল পাও, যে ফুলের মুকুট পড়ে, হয়তো নড়তে চড়ছে করছে, পড়ে গেলে একটা ফুল তুলে নিয়ে এসো, ফুল তুলে নিয়ে এসে একটা গীতার মধ্যে রেখে দাও, গীতার মধ্যে রেখে রোজ গীতাটাকে ধরে, গীতা পাঠ করতে হবে না, আমি বলছি না তোমরা সাধু সন্ন্যাসী হয়ে যাও, সাধু সন্ন্যাসী হতে পারবে না, হয় দরকার নেই, প্রণাম করো, তোমাদের বিয়ের যোগাযোগ খুব তাড়াতাড়ি চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই। আর একটা কথা বলি, যাদের রাহুর মহাদশা চলছে বা রাহুর রাহুর মাধ্যম দিয়ে কোনো অশান্তি বা কোনো কিছু হচ্ছে, বাড়িতে গীতা পাঠ করুন, রাহুর প্রকোপ থেকে উদ্ধার পাবেন, গ্যারান্টি একদম আমার। একদম। আর এই টিপস গুলো বা এই গুলো ফলো করার জন্য কিন্তু কোনো অর্থ ব্যয় হয় না, শুধুমাত্র আপনাকে মনোযোগ সহকারে বিশ্বাসের সাথে কিন্তু ফলো করতে হবে, তাহলেই কিন্তু অনেক ভালো কিন্তু রেজাল্ট পাবেন। কারণ এটা কিন্তু তাদের প্রথম বলছে তা না, বহু বছর ধরে কিন্তু আপনার টিপসের দিকে কিন্তু আমাদের নজর রয়েছে, টিপস ফলো করে বহু মানুষ জীবনে কিন্তু অনেক কিছু পেয়েছে। আজকে আলোচনা আবারও থাকবো, আরো এগোবো, তবে তার পাশাপাশি একটু বলবো, বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে যারা যোগাযোগ করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু স্ক্রিনে যাচ্ছে ফোন নাম্বার, যারা কিনতে চাইছে জিনিস ওটা একটু প্লিজ বলে দিন। হ্যাঁ একদম অবশ্যই, যারা ওই পারদ শিবলিঙ্গ অ্যান্টিক পিরামিড যারা কিনতে চাইছে, জিনিসগুলোর নামটা আমি বলে দিচ্ছি, একটু আপনি দাদা বলে দিন না, কারণ বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে আমি নিজে গিয়েছি, চোখ ধাঁধানো প্রচুর জিনিস আমি দেখেছি, মানে দেখেই কিন্তু মনে একটা শান্তি, একটা তৃপ্তি, কি পাচ্ছি ওখানে আমরা। আমি বলি সবথেকে বেটার, সবথেকে সুন্দর হচ্ছে পারদের শিবলিঙ্গ। পারদের শিবলিঙ্গ ইজ টু মাচ গুড ফর বাস্তু, অ্যান্টিক পিরামিডস বাস্তুর জন্য খুব ভালো, গ্লাস পিরামিড, মানে অল অফ পিরামিডস ওয়ার্ক ফর বাস্তু, সমস্ত রকমের পিরামিডস আছে বাস্তু, পারদের শিবলিঙ্গ, এমনকি বাড়িতে লক্ষ্মী স্থাপন করার জন্য একদম রিয়েল শ্রীযন্ত্রম। এমনকি যদি চান আপনি যে লক্ষ্মী আর দেবাদিদেব মহাদেবকে একত্রিত রাখবেন, তাহলে পঞ্চানন রয়েছে পশুপতিনাথ, পুরো ক্রিস্টাল পাথরের পশুপতিনাথ। এমনকি আপনি ওখানে নবরত্নের আংটি, একটা 300 টাকা বা 500 টাকা দাম হবে, একটা আংটিও পেয়ে যাচ্ছেন ওখানে। এখন মালা একটা, আগে একটা দাম ছিল 1100 টাকা, এখন বোধহয় 1500 টাকা হয়েছে মালার দাম, না কত আমি জানি না, ঠিক বলতে পারবো না, ওখানেই জানতে পারবেন। মালা একটা পড়লে আপনার বিপি কন্ট্রোল থেকে আরম্ভ করে, বিপি থেকে আরম্ভ করে ব্লাড প্রেশার, সেগুলো একটু কন্ট্রোলে থাকবে। ভালো অরিজিনাল, একদম অরিজিনাল রুদ্রাক্ষের মালা, একদম অরিজিনাল রুদ্রাক্ষের গাছ থেকে পাড়া ফলের মালাগুলো আপনি বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে পাবেন। আপনি যেসব জিনিস চাইছেন, দক্ষিণাবর্ত শঙ্খ থেকে আরম্ভ করে, শালিগ্রাম শিলা থেকে আরম্ভ করে, যেটা আপনার মনে, যত রকম মূর্তি, মানে পুজো করা, প্রভু গণেশের মূর্তি, প্লাস টার্টেল লেন্স বলতে একটা কচ্ছপ রয়েছে, কচ্ছপের ওপরে আয়না দিয়ে করা, তার ভিতরে কালারিং করে যন্ত্রম করা বাস্তু, সেটা যদি আপনি সেন্টার টেবিলে রেখে দেন, তাতেও কিন্তু আপনার বিরাট কাজ করবে, সেটাও কিন্তু আপনি পাবেন। এই অনেক মেটেরিয়ালস, অনেক কিছু আছে, বিভিন্ন ধরনের লকেটস আছে, যে লকেটসগুলো পড়লে আপনার মনোবাসনা পূর্ণ হবে, কোনো তাবিজ কবচ না, ডাইরেক্ট লকেটস। এইগুলো যদি আপনাকে কিনতে হয়, ধরুন আপনি দূরে আছেন, কী করে নেবেন? সবথেকে একটা কথা বলি, ন্যূনতম যে জিনিসগুলো আছে, যেগুলো 3000 টাকা বা 3500 টাকার নিচে জিনিস, হয়তো আমি যতটুকু জানি কোরিয়ারে যায় না, 200-500 টাকার জিনিস হলে এসে নিতে হবে। এই জিনিসগুলো আপনারা নেবেন কিসে? দেখুন নিচে 3টে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক অ্যান্ড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, SBI। এই অ্যাকাউন্টে ফোন করে জেনে নিন কত দাম, প্লাস কোরিয়ার সার্ভিস চার্জ কত, ওটা কিন্তু আপনাকে দিতে হবে। সব মিলিয়ে কত টাকা হোয়াটসঅ্যাপে আপনি লিখবেন, আমি এই জিনিস চাই, আপনাকে গুগল পে, ফোনপে সমস্ত এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সব পাঠিয়ে দেওয়া হবে। আপনি টাকাটা পাঠিয়ে ওই হোয়াটসঅ্যাপে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, পিনকোড নাম্বার, যা অ্যাড্রেস আছে ওরকম গুছিয়ে পাঠিয়ে দেবেন, আপনার বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। একটা দ্বিতীয় কথা বলছি, যেটা আমি একটুখানি নিজেকে খুব মানে ইরিটেশন ফিল করছি বা করি,
যেটা ভালো লাগে না আমি বলার পরেও আপনারা শুনেন, অনেকে শুনলেন না বা ভুলে যাচ্ছেন হয়তো, তবুও অবগত করিয়ে দিচ্ছি। ফোনটা কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি, 6টার পরে আপনারা কেউ ফোন করবেন না। 6টা, 7টা, 7:30, 8টা আপনারা ফোন করে বসেন, এই সময় কেউ ফোন ধরবে না কিন্তু আপনারা 6টার পরে ফোন করবেনই না। কেন কি একটা অফিসিয়াল টাইম তো বোঝেন তো, অফিস টাইমটা আমি চলতে দিন। 7:30টার সময় ফোন করে জিজ্ঞেস করবেন না দাদা কবে বসবেন, কেউ আপনাকে উত্তর দেবে না। এটা আমি হাত জোর করে রিকোয়েস্ট করলাম। বলুন তো, আমি আপনাদের পায়ে ধরে রিকোয়েস্ট করি, তবুও আমার রিকোয়েস্টটা রাখবেন, আপনারা সন্ধ্যেবেলা 6টার পরে আর ফোন করবেন না প্লিজ। আর যারা বাংলাদেশ থেকে দেখা আসতে চাইছেন, আপনারা হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা ফোন করুন, কখন কোথায় কে বসছি না বসছি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আর দিল্লিতে যখন বসবো তার 1 সপ্তাহ আগে থেকে ফোন করে নাম লিখিয়ে নেবেন, বোম্বেতে যখন বসবো তার 1 সপ্তাহ আগে থেকে ফোন করে নাম লিখিয়ে নেবেন, ব্যাঙ্গালোরে যখন বসবো 1 সপ্তাহ আগে থেকে ফোন করে নাম লিখিয়ে নেবেন। এটা না কি দেখা যাচ্ছে ওই ডেট দেখেছি সামনের মাসে, জুন মাসে, জুলাই মাসে বসছে, এখনই নাম লিখবো, হবে না। যখন যাবে তার 1 সপ্তাহ আগে নাম লেখানো হবে। এটা হচ্ছে আমাদের ডিসিপ্লিন। পুরো পরিষ্কার ভাবে আপনি সুন্দর করে কিন্তু বুঝিয়ে দিলেন। এবার যদি শোভাবাজারে কেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, তাহলে হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারে 10টা থেকে 6টা। 10টা থেকে 6টা ওই টাইমিং কিন্তু ওই 10টা থেকে 6টা। 10টা থেকে 6টার মধ্যে হেল্পলাইন এবার নাম্বার। আমি কবে বসছি সেটা বলে দেবো, এমন নেসেসারি না কিন্তু, মানে আজকে ফোন করলে কালকে আমাকে পেয়ে যাবে, ঠিক কথা। আমি থাকি না, দেখো পুজোর মধ্যে থাকি তো, ব্যাপারটা বিলিভ করো তোমরাও যদি বিশ্বাস না করো, একদম বিশ্বাস করছি। এবার না থাকলে বসবো কোথায়? ঠিক কথা। তো দাদাকে কবে পাচ্ছি, এটা আপনার প্রথম প্রশ্ন হওয়া উচিত। আপনি ফোন করুন 8334926072। আপনি প্রশ্ন রাখতেই পারেন যে শোভাবাজারে আমি দাদার সঙ্গে যোগাযোগ করতে চাইছি, আমার কিছু প্রবলেম আছে, তার সলিউশন পেতে চাইছি। তারাই কিন্তু আপনাকে ডেট বলে দেবে, সময় বলে দেবে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে আসতে হবে। অর্থাৎ এখানে তাদের ইচ্ছের উপর আপনাকে একটু নির্ভরশীল কিন্তু হতেই হবে। এবং অ্যাড্রেসটা একটু বলে রাখি, শোভাবাজার মন্দিরের একেবারে কিন্তু পাশে, লাল মন্দিরের একেবারে কিন্তু পাশে, 25/4 রাজা নবকৃষ্ণ স্ট্রিট। এবং ফোন নাম্বার তো নোট করেছেন, ইমেলও রয়েছে, প্রয়োজনে ইমেলেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এবং দূরের বন্ধুরা যারা আসতে পাচ্ছেন না, কিন্তু কোনো যন্ত্রম সংগ্রহ করতে হবে, যন্ত্রমের নামগুলো দাদা কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন। সেই যন্ত্রম সংগ্রহ করার জন্য আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অ্যাক্সিস বা SBI এ কিন্তু যে অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে সেখানে কিন্তু তার মূল্যটা আপনাকে গচ্ছিত করতে হবে। মূল্যটা কত কিভাবে জানবেন, অবশ্যই কিন্তু হেল্পলাইন নাম্বারে যখন ফোন করছেন তারা কিন্তু আপনাকে ডিটেলসে বুঝিয়ে দেবে। হোয়াটসঅ্যাপে আপনি আপনার অ্যাড্রেস, আপনার প্রবলেমটা ডিটেলসে কিন্তু পাঠিয়ে দিচ্ছেন। এবং তার পাশাপাশি একটু বলে রাখি যে আপনারা দিল্লি হোক, মুম্বাই হোক, ব্যাঙ্গালোর হোক বা বাংলাদেশে যোগাযোগ করতে পারেন, তবে যখনই যোগাযোগ করবেন তার 7 দিন আগে কিন্তু অবশ্যই আপনাকে বুকিং করতে হবে। আর যেটা বারবার দাদা কিন্তু করজোড়ে নিবেদন করছেন যে টাইমটা একটু মনে রাখুন, সকাল 10:30 থেকে সন্ধ্যে 6টা, এই সময়ের মধ্যেই আপনাকে দোকানে আসতে হবে, এই সময়ের মধ্যেই কিন্তু আপনাকে ফোন করতে হবে হেল্পলাইন নাম্বার, কারণ এটা একটা অফিসিয়াল টাইম এবং এই টাইমটা কিন্তু আপনারা অমর্যাদা করবেন না। আর রবিবার কিন্তু বন্ধ, এটাও কিন্তু আপনাদের জানিয়ে রাখলাম যে রবিবার চলে এসে কিন্তু বলবেন না যে দাদা রবিবার তো বন্ধ, আমরা তো রবিবার সপরিবারে চলে এলাম, এমনটি কিন্তু করবেন না। তবে আমি আমার সমস্যার জন্য, আমার বাস্তুতে একটা প্রবলেম আছে, আমার সন্তানের মনোযোগ নেই পড়াশোনায়, বা আমার কিছু শারীরিক সমস্যা, ব্যথা যন্ত্রণা, আর্থারাইটিসের প্রবলেম রয়েছে, এই সব কিছুর জন্য যদি আমি পৌঁছে যাই বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে, তো সেখানে গিয়ে যদি আপনাকেও না পাই, আমি কিছু সংগ্রহ করতে পারবো ডেফিনেটলি। যে কেউ আমি থাকাটা বড় কথা না, আমি কে, ওখানে যা আছে, যা জিনিস দরকার সরাসরি যাবে। খোলাটা তো এই জন্যই, সোমবার থেকে শনিবার অবধি খোলা তো এই জন্যই। যার এখনো তো কিনে নিয়ে আসছে, সব লোক যাচ্ছে কিনছে নিয়ে চলে আসছে, কিন্তু আজকে 18 বছর ধরে হয়ে গেল। আর আমার মনে হয় কলকাতার বুকে এরকম একটা শপ, এরকম একটা দোকান, এত যন্ত্রমের সম্ভার, এত কালেকশন, আমার মনে হয় এটাই বোধহয় আরো ভবিষ্যতে দেখবে আরো বড় হবে। বাহ, ঈশ্বরের আশীর্বাদে এটাই হোক। এটা কারণ এখানে আমাদের একটা লাভ রয়েছে, আমাদের একটা স্বার্থ জড়িয়ে রয়েছে। যত ব্যাপ্তি হবে, যত বড় হবে, আমাদের কালেকশন কিন্তু পাওয়ার সুযোগটা অনেক কিন্তু বেড়ে যাবে। একদমই ঠিক। এখনো সব থেকে একটা অবিশ্বাস্য ব্যাপার জানো, নারায়ণ শঙ্খ বিক্রি হচ্ছে, কত টাকা দাম জানো? কত? 600 টাকা মাত্র। নারায়ণ শঙ্খের তো প্রচুর ভূমিকা, অনেক বড় ভূমিকা, অনেকে বাইরে দামও অনেক। আচ্ছা, 600 টাকা নারায়ণ শঙ্খ, যেটা আমরা সাধ্যের মধ্যে, বাজেটের মধ্যে পাচ্ছি। দক্ষিণাবর্ত শঙ্খ, এবং সব কিন্তু আসল, রিয়েল, একেবারে একদম গ্যারান্টেড। 1 থেকে 7 মুখী রুদ্রাক্ষ, অরিজিনাল গাছের ইন্দোনেশিয়ার রুদ্রাক্ষ উইথ গ্যারান্টেড সার্টিফিকেট। রুদ্রাক্ষ আমরা কারা পড়বো? রুদ্রাক্ষ প্রত্যেকটা মানুষ পড়বে, কেন পড়বে না? বা বাচ্চারা পড়বে, বা পড়াশোনা যারা করতে পারছে না, যারা অমনোযোগী, তাদের জন্য 100% গণেশমুখী রুদ্রাক্ষ। একদম পড়াশোনা করতে বাধ্য তারা, গণেশমুখী রুদ্রাক্ষ।
তারপর একমুখী রুদ্রাক্ষ কারা পড়বে? যাদের ব্যবসা করছে, যারা ব্যবসা বাণিজ্য করছে, শত্রু তাদের বেড়ে গেছে, একমুখী রুদ্রাক্ষ পড়বেন। দুমুখী রুদ্রাক্ষ কারা পড়বে? যাদের মন চঞ্চল হয়ে উঠছে পড়াশোনার দিকে, যে আমি পারবো কি পারবো না, পারবো কি পারবো না, দুমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। তিনমুখী রুদ্রাক্ষ কারা পড়বেন? যাদের মনে হচ্ছে যে আমার ব্যবসা অসফল হয়ে গেল, আমাকে কেউ ক্ষতি করে দিয়েছে, তিনমুখী রুদ্রাক্ষ পড়ুন। চারমুখী রুদ্রাক্ষ কে পড়বেন? দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ছেন, ডাক্তার দেখাচ্ছেন, ট্রিটমেন্ট করে সুস্থ হচ্ছেন না, চারমুখী রুদ্রাক্ষ পড়ুন। পাঁচমুখী রুদ্রাক্ষ কারা পড়বেন? যারা আলটিমেটলি সবসময়ের মধ্যে প্রতিটা কাজে বাধা, প্রতিটা কাজে ব্যথা, তারা পাঁচমুখী পড়ুন। ছমুখী রুদ্রাক্ষ কারা পড়বেন? ছমুখী রুদ্রাক্ষ তারাই পড়বেন যাদের ঘরে গৃহ অশান্তি, মানে কালেশ যাকে বলি, ঘর মানে স্বামী স্ত্রী অশান্তি, ছমুখী। সাতমুখী রুদ্রাক্ষ কারা পড়বেন? সাতমুখী রুদ্রাক্ষ তারাই পড়বেন যারা দেখবেন প্রেমে ভালোবাসাতে যারা সঠিকভাবে মানে পাচ্ছেন না, মানে বা বঞ্চিত হচ্ছেন, প্রতারিত হচ্ছেন, তারা পড়বেন সাতমুখী রুদ্রাক্ষ, অবশ্যম্ভাবী ফল দেবে। কিন্তু হ্যাঁ, বাজারে অনেকের একটা অভিযোগ আছে নকল রুদ্রাক্ষ পায়। তো আসল রুদ্রাক্ষের সন্ধান পেতে হলে কিন্তু বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে আসতে হবে। শুধু রুদ্রাক্ষ না, যে কোনো ধরনের যন্ত্রমুখ সবটাই আসল ছাড়া নকল বলে এখানে কিন্তু কিছুর অস্তিত্ব নেই। আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে এরকমই কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও কিন্তু আলোচনায় ফিরে আসবো। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো অবশ্যই দাদাকে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।